ভার্বস, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বের ব্যবহার করার কারণে এদের প্রপার মিনিং আমরা জানি না বলে একটা সেন্টেন্স শুনে তার অর্থ বুঝতে পারি না, পড়ে তার অর্থ বের করতে পারি না। তো এদের সম্পর্কে ভালো একটা কনসেপ্ট আমাদের রাখতে হবে। তো আমার এই বইটাতে মোস্ট ইউজফুল গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্ব গুলো দেওয়া আছে। যদি এগুলো আপনারা একটু মেমোরাইজ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনার এই ভোকাবুলারির জায়গায় অনেক ভালো একটা ডেভেলপমেন্ট আসবে। আমি কি বলছি, আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা স্পিকিং শিখবো, বাট তার পাশাপাশি আমাদের গ্রামার প্লাস ভোকাবুলারি ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা এই অ্যাডভান্স ক্লাসগুলো করব। আর এই পর্যন্ত স্পিকিং এর যে টপিকগুলো পড়িয়েছি সেগুলো আমি সাজিয়ে দিব। এটা আপনারা নিজেদের মতো করে প্রিপেয়ার করে রাখবেন। প্রত্যেকটা টপিক পারলে মোবাইলে অডিও রেকর্ড বা ভিডিও রেকর্ড করবেন, 10টা টপিকের উপর 10টা প্রেজেন্টেশন। যেটা বলছি, আগে আমরা এটা একটু প্র্যাকটিস করি। দেখেন এখানে কি বলছে। ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস হলো ভার্ব এবং এক বা একাধিক পার্টিকলস এর একটি সমন্বয়। একটু বোঝার চেষ্টা করেন, যাতে সাধারণভাবে একটি ভার্ব এবং এক বা একাধিক পার্টিকলস থাকে, যা একত্রে একটি আলাদা অর্থ তৈরি করে। অর্থাৎ এর মধ্যে ব্যবহৃত শব্দগুলোকে পৃথক করে অর্থ করা হয় না। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরুন আপনি ক্যারি আউট। এই যে ক্যারি আউট, দেখেন বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে কিছু করা বা কোনো কাজ সম্পূর্ণ করা, পারফর্ম অর এক্সিকিউট করা। এই ফ্রেজাল ভার্বটি দিয়ে একটি বাক্য লিখেছেন, যেমন দ্য হসপিটাল ইজ ক্যারিং আউট টেস্ট টু ফাইন্ড আউট হোয়াটস রং উইথ হার। তার রোগ নির্ণয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। ভেবে দেখুন, উপরের বাক্যে ক্যারি আউট ফ্রেজাল ভার্বটির অর্থ যদি আমরা পৃথক ভাবে করি, তাহলে ক্যারি অর্থ বহন করা, আউট অর্থ বাইরে, অর্থাৎ বাহিরে বহন করা। আর বাক্যের অর্থ দ্বারায় তার রোগ নির্ণয় করতে হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা বাইরে বহন করছে। তাহলে এটা কোনোভাবে মিনিংফুল সেন্টেন্স হয় না। তো পার্টিকুলার ওয়ার্ডের কোনো অর্থ এখানে আসবে না। এখানে ফ্রেজাল ভার্ব, ফ্রেজ মানে কি, এক গুচ্ছ ওয়ার্ড, একের অধিক ওয়ার্ড একটা মাত্র মিনিং দেয়, অর্থাৎ এটা একসাথে একটা মিনিং দিবে। যেমন এখানে কয়েকটা ভার্ব আছে, যেমন অ্যাক্ট ফর মানে পক্ষে কাজ করা, অ্যাক্ট অন কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাক্ট আপ টু আশানুরূপ কাজ করা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, বিয়ার অফ জয় করে নেওয়া, বিয়ার অন সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া, বেয়ার আউট সমর্থন করা। এই ভার্বগুলোকে ফ্রেজাল ভার্ব বলা হয়, একাধারে গ্রুপস ভার্ব বলা হয়, একাধারে প্রেপোজিশনাল ফ্রেজও বলা হয়। কি বলছি? প্রেপোজিশনাল ফ্রেজ মানে পার্টিকুলার একটা ভার্বের সঙ্গে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রেপোজিশনের ব্যবহার হওয়ার মাধ্যমে ওয়ার্ড গুলোর, অর্থাৎ ফ্রেজাল ওয়ার্ড গুলোর অর্থের চেঞ্জ হয়। এখন এইখানে আমি এইভাবে দিয়েছি, বাট আপনার কাজটা কি হবে? আপনার কাজটা হবে প্রত্যেকটা ভার্ব দিয়ে, অর্থাৎ এই ফ্রেজাল ভার্ব দিয়ে প্র্যাকটিক্যাল সেন্টেন্স তৈরি করা, বাক্য তৈরি করা। হয়তো এটা করতে একটু সময় লাগবে, বাট এটা যদি একটু সময় নিয়ে করা যায়, তাহলে বিষয়গুলো খুব ভালোভাবে মনে থাকবে, মনে রাখা যাবে। যেটা আপনারা এআই, যেটা বলছিলাম চ্যাট জিপিটি বা গুগল এর সাহায্য নিয়ে কিন্তু করতে পারেন। যেমন আমি এখানে একটা করে রেখেছি এই যে আপনাদের পড়ানোর জন্য। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ভার্ব গুলো, এই ভার্ব গুলোর অর্থ সহ প্র্যাকটিক্যাল সেন্টেন্স এখানে আমি দিয়েছি। যেমন অ্যাক্ট ফর এর মানে কি বলছি, যে পক্ষে কাজ করা। যেমন আ লয়ার অলওয়েজ অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট। অর্থ কি? যে একজন আইনজীবী সর্বদা তার মক্কেলের পক্ষে কাজ করেন। দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য অ্যাক্টস একটা এস আছে, দেখছেন? তো অ্যাক্টস ফর, তাহলে এর মানেটা কি দাঁড়ালো? কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট অন কোনো কিছু অনুসারে কাজ করা, অনুসারে। উই শুড act on the advice of our teachers. We should act on the advice of our teachers. আমাদের উচিত শিক্ষকদের পরামর্শ অনুসারে কাজ করা। আমাদের উচিত শিক্ষকদের পরামর্শ অনুসারে কাজ করা। অ্যাক্ট আপ টু মানে আশানুরূপ কাজ করা। হি কুড নট অ্যাক্ট আপ টু হিজ প্যারেন্টস এক্সপেকটেশন। কি বলছে? সে তার পিতামাতার আশানুরূপ কাজ করতে পারেনি, অর্থাৎ তার পিতামাতা যা চেয়েছিল সেই অনুযায়ী সে কাজ করতে পারেনি। অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করা।
দ্য পুলিশ অ্যাক্টেড আপন, এখানে অ্যাক্টেড মানে কি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখছে। দ্য সিক্রেট ইনফরমেশন, পুলিশ গোপন তথ্যের উপর নির্ভর করে কাজ করেছিল। তাহলে এই ওয়ার্ডগুলো সব কি, ভার্ব। এবং এই ভার্বের ভোকাবুলারি জানা বা ভার্বের গুরুত্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটা, এটা আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি। তো এটা আমরা রেগুলার ওয়েতে প্র্যাকটিস করব। তাহলে কি বললাম, অ্যাক্ট ফর মানে কি, পক্ষে কাজ করা। অ্যাক্ট অন মানে কি, আমি এই পিডিএফ ফাইল দিয়ে দিব। আর বইটা যাদের কাছে আছে তাদের পড়তে আরো সহজ হবে। এখনো পর্যন্ত বইটা যারা নেননি, বইটা দ্রুত নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা বিষয় বই থেকে আমি সিকোয়েন্স মেনটেন করে পড়াচ্ছি এবং এগোবো এখন থেকে। তো দেখেন, অ্যাক্ট অন কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাক্ট আপ টু আশানুরূপ কাজ করা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, অ্যাক্ট আপন নির্ভর করা। দ্য পুলিশ অ্যাক্টেড আপন দ্য সিক্রেট ইনফরমেশন, পুলিশ গোপন তথ্যের উপর নির্ভর করে কাজ করেছিল। হি কুড নট অ্যাক্ট আপ টু হিজ প্যারেন্টস এক্সপেকটেশন, সে তার পিতামাতার আশানুরূপ কাজ করতে পারেনি। অ্যাক্ট অন, উই শুড অ্যাক্ট অন দ্য অ্যাডভাইস অফ আওয়ার টিচার্স, আমাদের উচিত শিক্ষকদের পরামর্শ অনুসারে কাজ করা। আ লয়ার অলওয়েজ অ্যাক্টস ফর হিজ ক্লায়েন্ট, একজন আইনজীবী সর্বদা তার মক্কেলের পক্ষে কাজ করেন। সো এবার আমি যদি আবারও এখান থেকে আমরা বলার চেষ্টা করি এই জায়গাটা থেকে, এই যে আমি আমার অ্যাক্ট ফর মানে কি বোঝার চেষ্টা করেন। অ্যাক্ট, হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। এখানে অ্যাক্ট ফর কোথায় গেল, সেটা বলি। পক্ষে কাজ করা, অ্যাক্ট অন কোনো কিছু অনুসারে কাজ করা, এটা করুন। অ্যাক্ট আপ টু আশানুরূপ কাজ করা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা। তাহলে এগুলো দিয়ে আমি যেমন 5টা সেন্টেন্স এখানে দিয়েছি, আপনারা নিজেরা নতুন 5টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। এটা করতে পারলে কি হবে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। এই সেন্টেন্স গুলো মানে এই ফ্রেজাল ভার্ব গুলো যে সেন্টেন্স তৈরি করতে পারলে, একবার করতে পারলে সেটা মনে থাকবে। ওকে, তাহলে এইভাবে এগুলো আপনাদের করতে হবে। আচ্ছা, এরপর আছে বিয়ার। দেখেন কি বলছে, বিয়ার অফ মানে জয় করে নেয়া। বাংলাদেশ টিম বোর অফ দ্য ট্রফি, এই বিয়ার এর পাস্ট ফর্ম হচ্ছে বোর। বিয়ার, বোর, বর্ন। সো বিয়ার অফ মানে জয় করে নেওয়া। বিয়ার ও ডাবল এফ, হ্যাঁ, বাংলাদেশ দল ট্রফিটি জয় করে নিয়েছে। বাংলাদেশ টিম বোর অফ দ্য ট্রফি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা এখানে। বিয়ার অন, বিয়ার অন এর মানে কি সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া। হিজ স্পিচ হ্যাজ নো বিয়ারিং অন দ্য টপিক, কি বলছে, হিজ স্পিচ তার বক্তব্যের সাথে এই বিষয়ের কোনো সম্বন্ধ নেই, এই বিষয়ের কোনো সম্পর্ক নেই, এই বিষয়ের কোনো মিল নেই, সমর্থন নেই, তাই না? হিজ স্পিচ হ্যাজ নো বিয়ারিং অন দ্য টপিক। ওকে, সো এই বিষয়গুলো আমাকে বুঝতে হবে। বিয়ারিং অন, এখানে অন বলছে, বোঝার চেষ্টা কর। বিয়ার আউট মানে সমর্থন করা, সমর্থন করা, সমর্থন করা। বিয়ার অন মানে সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া। আর বিয়ার আউট মানে সমর্থন করা। দ্য এভিডেন্স উইল বিয়ার আউট হিজ ইনোসেন্স, প্রমাণ তার নির্দোষিতাকে সমর্থন করবে। প্রমাণ তার নির্দোষিতাকে সমর্থন করবে। দ্য এভিডেন্স উইল বিয়ার আউট, উইল বিয়ার আউট এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, সমর্থন করবে হিজ ইনোসেন্স। ওকে, বিয়ার উইথ মানে সহ্য করা। প্লিজ বিয়ার উইথ মাই বিহেভিয়ার ফর আ ওয়াইল, দয়া করে কিছুক্ষণের জন্য আমার আমার আচরণ সহ্য করুন। বিয়ার উইথ, দেখছেন জাস্ট এই বিয়ার এর পর একটা করে প্রেপোজিশনের চেঞ্জ হওয়ার কারণে সম্পূর্ণভাবে শব্দের অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। বিয়ার অন মানে সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত, বিয়ার আউট মানে সমর্থন করা, বিয়ার উইথ মানে সহ্য করা, ব্লো অ্যাওয়ে উড়িয়ে নিয়ে যাওয়া। দ্য স্ট্রম ব্লিউ অ্যাওয়ে, ব্লো, ব্লিউ, ব্লোন। হ্যাঁ, সো এই ব্লিউটা হচ্ছে পাস্ট ফর্ম। দ্য রুফ অফ দ্য হাউস, বাড়ির ঝড়টি ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেল। দ্য স্ট্রম ব্লিউ অ্যাওয়ে উড়িয়ে নিয়ে যাওয়া দ্য রুফ অফ দ্য হাউস, ঝড়টি, স্ট্রম মানে কি ঝড়, ঘরের ছাদ উড়িয়ে নিয়ে গেল। ব্লো অফ নির্গত করা, ব্লো অফ নির্গত করা। দ্য ফ্যাক্টরি, কোথায় গেল, ব্লো, আচ্ছা বিয়ার এর কয়টা হলো, একটা মিনিট।
বিয়ার অফ মানে জয় করা, বিয়ার অন মানে সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত, বিয়ার আউট মানে সমর্থন করা, বিয়ার উইথ মানে সহ্য করা। তাহলে বিয়ার অফ, অন, আউট, উইথ। বিয়ার অফ, আবার ট্রাই এগেইন। বিয়ার অফ জয় করে নেওয়া, বিয়ার অন সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া, বিয়ার আউট সমর্থন করা, বেয়ার উইথ সহ্য করা। দেন ব্লো, ব্লো অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে মানে উড়িয়ে নিয়ে যাওয়া। দ্য স্ট্রং ব্লিউ অ্যাওয়ে দ্য রুফ অফ দ্য হাউস, ব্লো অফ নির্গত হওয়া। দ্য ফ্যাক্টরি চিমনি ব্লোজ অফ স্মোক অল ডে, দ্য ফ্যাক্টরি চিমনি ব্লোজ অফ স্মোক অল ডে, অর্থাৎ কি কারখানার যে চিমনি সারাদিন ধোঁয়া নির্গত করে। ব্লো আউট নিভিয়ে ফেলা, তাহলে ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়িয়ে নিয়ে যাওয়া, ব্লো অফ মানে নির্গত করা, ও ডাবল এফ, ব্লো আউট মানে নিভিয়ে ফেলা। ব্লো আউট দ্য ক্যান্ডেল বিফোর ইউ স্লিপ, ঘুমানোর আগে মোমবাতিটি নিভিয়ে ফেলো। ব্লো আউট, আপনি যে কোনো একটা ফ্রেজাল ভার্ব নেন, যদি কোনোটার সেন্টেন্স বুঝতে সমস্যা হয়, অর্থ বুঝতে সমস্যা হয়, চ্যাট জিপিটিতে যান বা জেমিনিতে যান, একটা ওয়ার্ড লিখে বলেন যে প্লিজ গিভ মি আ প্র্যাকটিক্যাল সেন্টেন্স উইথ দিস ফ্রেজাল ভার্ব অর ওয়ার্ড, দেখবেন আপনাকে একটা সেন্টেন্স দিয়ে দিবে, অনেকগুলো সেন্টেন্স দিয়ে দিবে একটা ওয়ার্ড দিয়ে। সো এইভাবে নিজেরা একটু কাজ করতে হবে, ব্রেনটাকে ইউজ করতে হবে। ব্লো আউট নিভিয়ে ফেলা, ব্লো আউট দ্য ক্যান্ডেল বিফোর ইউ স্লিপ, ঘুমানোর আগে মোমবাতি নিভিয়ে ফেলো। ব্লো আপ বিস্ফোরিত হওয়া, উড়িয়ে দাও, ব্লো আপ, ব্লো আপ। দ্য টেররিস্ট প্ল্যান টু ব্লো আপ দ্য ব্রিজ, সন্ত্রাসীরা, দ্য টেররিস্ট সেতুটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল, প্ল্যান পরিকল্পনা করেছিল। টু ব্লো আপ, টু ব্লো আপ মানে কি, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ, টু ব্লো আপ দ্য ব্রিজ। সন্ত্রাসীরা সেতুটি, এখানে এই প্ল্যানটা হচ্ছে মূলত মেইন ভার্ব, সেতুটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল। ব্লো আপ বিস্ফোরিত হওয়া বা উড়িয়ে দেওয়া। ব্রেক অ্যাওয়ে, ব্লো আউট মানে নিভিয়ে ফেলা, ব্লো আপ মানে বিস্ফোরিত হওয়া, ব্লো অফ মানে নির্গত হওয়া, ব্লো অ্যাওয়ে মানে উড়িয়ে নিয়ে যাওয়া, উড়িয়ে নিয়ে যাওয়া। আবার যদি আমি আসি, অ্যাক্ট ফর পক্ষে কাজ করা, অ্যাক্ট অন কোনো কিছু অনুসারে কাজ করা, অ্যাক্ট আপ টু আশানুরূপ কাজ করা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা, অ্যাক্ট আপন কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা। দেন বিয়ার অফ জয় করে নেওয়া, বিয়ার অন সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া, বিয়ার আউট সমর্থন করা, বিয়ার উইথ সহ্য করা। ব্লো অ্যাওয়ে উড়িয়ে নিয়ে যাওয়া, ব্লো অফ নির্গত করা, ব্লো অফ নির্গত করা। ব্লো আউট নিভিয়ে ফেলা, ব্লো আউট নিভিয়ে ফেলা। ব্লো আপ বিস্ফোরিত হওয়া, ব্লো আপ বিস্ফোরিত হওয়া। দেন আমরা আরেকটা দেখবো, ব্রেক ইন জোরপূর্বক প্রবেশ করা বা কথার মাঝে কথা বলা। বলেন তো কি বলছে, ব্রেক ইন জোরপূর্বক প্রবেশ করা বা কথার মাঝে কথা বলা। দ্য থিপ ব্রোক ইন অ্যান্ড স্টোল দ্য জুয়েলারি, চোর জোরপূর্বক প্রবেশ করে এবং গহনা চুরি করে। ব্রেক, ব্রোক, ব্রোকেন। সো দ্য থিপ চোর, ব্রোক ইন, ব্রোকিং মানে কি প্রবেশ করা, ব্রোক ইন, দ্য থিপ ব্রোক ইন অ্যান্ড স্টোল, স্টেলের পাস্ট ফর্ম স্টোল, এবং চুরি করে দ্য জুয়েলারি। ব্রেক আউট প্রাদুর্ভাব ঘটা, ডেঙ্গু ফিভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য সিটি। নিউজ পেপার, ডেইলি স্টার, ডেইলি সান, যে ইংলিশ নিউজ পেপার গুলো আছে, সেখানে এই প্রচুর পরিমাণে ফ্রেজাল ভার্ব ব্যবহার করা হয় সেন্টেন্সের ভিতরে, এই জন্য অনেকে অর্থ করতে পারে না, সমস্যা হয়, এগুলো শিখতে হবে। তাহলে ব্রেক ইন জোরপূর্বক প্রবেশ করা, ব্রেক আউট প্রাদুর্ভাব ঘটা, ব্রেক আউট প্রাদুর্ভাব ঘটা। ব্রেক থ্রু জোর করে ঢোকা, ব্রেক থ্রু জোর করে ঢোকা। ব্রেক থ্রু দ্য আর্মি ব্রোক থ্রু দ্য এনিমি লাইন্স, সেনাবাহিনী শত্রুর ব্যূহ ভেদ করে জোর করে ঢুকেছিল। দ্য আর্মি ব্রোক থ্রু, ব্রোক থ্রু মানে ভেদ করে ফেলেছিল, দ্য এনিমি লাইন্স, হ্যাঁ শত্রুর যে গুহ বা ব্যূহ, লাইন্স। ব্রেক আপ শেষ হওয়া, দ্য মিটিং ব্রোক আপ এট 5 p.m, সভাটি বিকাল 5টা শেষ হয়েছিল। আমরা বলি না আমার ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ মানে কি শেষ হওয়া, তাহলে এটা কি ফ্রেজাল ভার্ব। ব্রেক আপ, দ্য মিটিং, ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, অর্থাৎ যখন আপনি পাস্ট টেন্সে করছেন, পাস্ট পার্টিসিপল কি ব্রোকেন। আপনি যদি বলেন শেষ হয়েছে, তাহলে তাহলে এরকম বলতে হয়, দ্য মিটিং হ্যাজ ব্রোকেন আপ, হ্যাজ ব্রোকেন। আর এটা হচ্ছে শেষ হয়েছিল, জাস্ট দ্য মিটিং ব্রোক আপ at 5 p.m. The meeting broke up at 5 p.m. Break into ভেঙে প্রবেশ করা। A robber broke into our house last night. গত রাতে একজন ডাকাত আমাদের বাড়িটি ভেঙে প্রবেশ করেছিল। A robber broke into our house last night. A robber broke into our house last night. Okay? Then bring about মানে ঘটানো,
হার্ড ওয়ার্ক ক্যান ব্রিং অ্যাবাউট সাকসেস ইন লাইফ, কঠোর পরিশ্রম জীবনের সাফল্য ঘটাতে পারে। হার্ড ওয়ার্ক ক্যান ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটানো। ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটানো। আমরা ইংলিশে কথা বলতে পারি না, শুধুমাত্র ভার্বের ভোকাবুলারি জানি না, ভার্বের অর্থ জানি না, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখি না। যে যত বেশি ভার্ব জানবে, এই ফ্রেজাল ভার্ব বা মেইন ভার্ব, ভার্ব সম্পর্কে যার কনসেপ্ট থাকবে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। এই কথাটা আমি বারবার বলি, সব দিন বলি। ভার্ব জানতে হবে। ব্রিং অ্যাবাউট মানে কি, ঘটানো। ব্রিং ফোর্থ, উৎপন্ন করা। দিস ট্রিজ ব্রিং ফোর্থ গুড ফ্রুটস। দিস ট্রি ব্রিংস ফোর্থ গুড ফ্রুটস, এই গাছটি ভালো ফল উৎপন্ন করে। ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ, উৎপন্ন করা। ব্রিং অ্যাবাউট, ঘটানো। ব্রিং অ্যাবাউট, ঘটানো। ব্রিং ইন, প্রচলন করা। ব্রিং ইন, দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্রট ইন আ নিউ ট্যাক্স ল। ব্রিং এর পাস্ট ফর্ম কি, ব্রট। সরকার একটি নতুন কর আইন প্রচলন করেছে। হ্যাঁ, ব্রিং ইন, প্রচলন করা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ব্রট ইন আ নিউ ট্যাক্স ল। ব্রিং আপ, লালন পালন করা। হিজ আর্ন ব্রট হিম। ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট, ব্রট হিম। তাহলে আপনি যদি এটা না বোঝেন যে এই যে ব্রট হিম আপ মানে ব্রট আপ বা ব্রিং আপ এর মানে লালন পালন করা, তাহলে কি আপনি এই বাক্যের অর্থ বুঝতে পারবেন? হিজ আর্ন ব্রট হিম আপ আফটার হিজ প্যারেন্টস ডেথ, তার বাবা মায়ের মৃত্যুর পর তার খালা তাকে লালন পালন করেছেন। তাহলে এ এবং বি, এই কয়টা আপনারা একটু পড়ে আসবেন বই থেকে। আমার লেখা যে বইটা আছে, আর যাদের কাছে বই নেই আমি পিডিএফ পাঠিয়ে দিব। আর চেষ্টা করবেন হার্ড কপি বইটা নেওয়ার, তাহলে এটা আপনাদের পড়তে অনেক সহজ হবে, অনেক সুবিধা হবে, অনেক ভালোভাবে বিষয়গুলোকে নিতে পারবেন। আমি আরেকবার বলছি, বোঝার চেষ্টা করেন। এ এবং বি এই দুইটা আপনারা কমপ্লিট করবেন। এ এবং বি, ওকে। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দিস থিংস। কি কি বললাম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। অ্যাক্ট ফর, পক্ষে কাজ করা। অ্যাক্ট অন, কোনো কিছু অনুসারে কাজ করা। অ্যাক্ট আপ টু, আশানুরূপ কাজ করা। অ্যাক্ট আপন, কোনো কিছুর উপর নির্ভর করে কাজ করা। তাহলে এটা দিয়ে আপনি একটা সেন্টেন্স করেন তো, ইনস্ট্যান্টলি দেখি পারেন কিনা। অ্যাক্ট আপন, আমি আমি কি বলতে পারি, যে হি অ্যাক্টেড আপন, হি অ্যাক্টেড আপন মাই অ্যাডভাইস, সে আমার উপদেশের উপর নির্ভর করে কাজ করে। হি অ্যাক্টেড আপন মাই অ্যাডভাইস, বলা যায় না। বিয়ার অফ, জয় করে নেওয়া। বিয়ার অন, সম্পর্ক বা সম্বন্ধ যুক্ত হওয়া। বিয়ার আউট, সমর্থন করা। বিয়ার উইথ, সহ্য করা। ব্লো অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে যাওয়া। ব্লো অফ, নির্গত করা। ব্লো আউট, নিভিয়ে ফেলা। ব্লো আপ, বিস্ফোরিত হওয়া। ব্রেক অ্যাওয়ে, ভেঙে বের হওয়া। ব্রেক ডাউন, ভেঙে পড়া। ব্রেক ইন, শিক্ষা পাওয়া, জোরপূর্বক প্রবেশ করা বা কথার মাঝে কথা বলা। ব্রেক আউট, প্রাদুর্ভাব ঘটা। ব্রেক থ্রু, জোর করে ঢোকা। ব্রেক আপ, শেষ হওয়া। ব্রেক ইনটু, ভেঙে প্রবেশ করা। ব্রিং অ্যাবাউট মানে ঘটানো। ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা, কোনো কিছু উৎপন্ন করে, উঠায়। ব্রিং ইন মানে প্রচলন করা। ব্রিং আপ মানে লালন পালন করা। ব্রিং অ্যাবাউট, ঘটানো। ব্রিং ফোর্থ, উৎপন্ন করা। ব্রিং ইন, প্রচলন করা। ব্রিং আপ, লালন পালন করা। তাহলে এই ফ্রেজাল ভার্ব গুলো অর্থাৎ এ এবং বি আপনারা কভার করবেন। আমি যেটা অ্যান্সার সহ পিডিএফ আছে ওটাও আমি দিব, আমার বইতে তো এটা আছে। আর নিজেরা আহ, এই এ এবং বি এর যতগুলো এক্সাম্পল আছে এটা দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন, যদি আপনারা টাইম ম্যানেজ করে এটা করতে পারেন। খুব বেশি না, আহ, যেগুলো আমার এই বইটাতে দেওয়া আছে সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো পড়লেই আপনার হয়ে যাবে, এর বাইরে আর লাগবে না। এগুলো জানা থাকলে ল্যাঙ্গুয়েজটা অনেক সহজ হয়ে যাবে। আমার কথাটাকে বুঝতে পারছেন আমি কি বললাম? এইটা আমাদেরকে একটু পড়তে হবে, হ্যাঁ। কিসের কথা বললাম বলেন তো? ফ্রেজাল ভার্ব বা গ্রুপ Yes, ভার্ব। sir. আমরা নতুন করে এগুলো Yes, দেখছি, yes. তো এগুলো আমাদের একটু স্যার পড়তে হবে। হ্যাঁ, স্যার এগুলার একটু মানে এগুলা কি প্রয়োজন আছে কি মানে এগুলা মানে একটু বলুন তো স্যার এগুলার মনে করেন শিখতে কি হবে না? এগুলো অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি দরকার। এগুলো কি, ভার্ব, বসে কোথায়, সাবজেক্টের পরে প্রত্যেকটা বাক্যে। আমি যদি বলি যে আহ, এই রাইস মিল থেকে অনেক চাল উৎপন্ন করা হচ্ছে, এই উৎপন্ন করা, এই শব্দটা আপনি অন্য কোন ভাবে নিয়ে আসবেন বা কোন ওয়ার্ড দিয়ে বলবেন? অনেক চাল, আপনি রাইস, রাইস মানে চাল, এটা আপনি বলতে পারেন। বা লটস অফ রাইস, এছাড়া আপনি আহ, আহ, এই কারখানায়
হ্যাঁ, ইন দিস ফ্যাক্টরি এটা হচ্ছে, তাহলে ইজ বিং বা আর বিং মানে প্যাসিভ ভয়েস। দেখেন অন্য সব ওয়ার্ডের অর্থ আপনি পাচ্ছেন, কিন্তু মেইন ভার্বটা কি? ব্রিং ফোর্থ। ব্রিং ফোর্থ মানে উৎপন্ন করা, তাহলে উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি? লটস অফ রাইস ইজ বিং ব্রট ফোর্থ ইন দিস ফ্যাক্টরি। তাহলে এই যে উৎপন্ন করা শব্দটা, এর ইংলিশ হচ্ছে ব্রিং ফোর্থ। এটা যদি না জানেন, অন্য কোনো ওয়ার্ড দিয়ে বা কোনোভাবে এরকম পারফেক্ট মিনিং আপনি নিয়ে আসতে পারবেন। এ দেখেন, কল অ্যাট, কল ফর, এটা আমি পরে দেখাবো, আজকে দেখালে একবারে সব ইয়ে হয়ে যাবে, গুলিয়ে যাবে। তো এই যে কয়টা দিয়েছি, এই কয়টা আপনারা আগে একটু করেন, করার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। এবার আমি আপনাদের আরেকটা বিষয় একটু দেখাবো, সেটা হচ্ছে স্পিকিং এর জায়গাটা। অর্থাৎ আপনাকে কথা বলতে হবে, প্রেজেন্টেশন দিতে হবে। আপনাদের এই একটা টপিক আমি বলে দেই, ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ ইউ হ্যাড। হ্যাঁ, আপনার একটা স্মরণীয় ট্রিপ সম্পর্কে আপনাকে ইংলিশে স্পিকিং করতে হবে বা একটা প্রেজেন্টেশন দিতে হবে। কি বললাম আমি? এই টপিকটা আমার বইটাতে, এই যে 100+ আইএলটিএস স্পিকিং কিউকার টপিকস স্যাম্পল কোশ্চেন, এখানে দেওয়া আছে 282 পেজে। এখন আমি কি বলছি, এটার উপরে আপনি প্রেজেন্টেশন দিবেন। যেমন হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। আপনি নিজের মতো করে 1 লাইন বা 2 লাইনে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করেন। কি বললাম? নিজের মতো করে 1 লাইন বা 2 লাইনে এই উত্তরটা দেওয়ার চেষ্টা করেন, যে হোয়ার ডিড ইউ গো। এরপরে হু ডিড ইউ গো উইথ, কে আপনার সাথে গিয়েছিল। হোয়াট ডিড ইউ ডু দেয়ার, সেখানে গিয়ে আপনি কি করেছিলেন, আপনার যে একটা স্মরণীয় ট্রিপ, সেখানে গিয়ে আপনি কি করেছিলেন। তারপরে কি বলছে, ওয়াই ওয়াজ ইট মেমোরেবল, কেন এটা স্মরণীয় ছিল। হ্যাঁ, এখন এইটার উপরে আপনি যতটুকু পারেন, আপনার ব্রেনে যতটুকু আছে, আপনার যতটুকু জানা আছে, সেইভাবে আপনি একটা প্রেজেন্টেশন আগে তৈরি করেন। সেটা 7 লাইন হোক, 10 লাইন হোক, একদমই ছোট হোক, একটা কোশ্চেনে একটা অ্যান্সার আসুক, 4টে কোশ্চেন আসে আছে আপনার এখানে, আপনি 4টে অ্যান্সার দেন, সমস্যা নাই। 4টা বাক্য লেখেন, সমস্যা নাই, বাট সেই 4টা বাক্য কারেক্ট করে লেখেন। লেখার পর আপনি কি করতে পারেন? আপনি এআই এর সাহায্য নিতে পারেন। আপনি চ্যাট জিপিটি বা জেমিনি বা যে কোনো একটা এআই টুলসে গিয়ে আপনি লিখলেন যে প্লিজ গিভ আ স্যাম্পল প্রেজেন্টেশন অর অ্যান্সার অন দিস কোশ্চেন। এখন আপনি যদি নির্দিষ্ট ওয়ার্ড লিখে দেন যে আমাকে এত ওয়ার্ডের ভিতরে এইটার উপর একটা প্রেজেন্টেশন করে দাও, আপনি সেটাও পাবেন, সেটাও করে দিবে। তারপরে আপনি কি করবেন? ওই জায়গাটা আপনি পড়বেন, যে কোনো একটা স্যাম্পল অ্যান্সার নিয়ে আপনি পড়বেন। পড়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন বিষয়গুলোকে, খুবই ভালোভাবে বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। তারপর যে সেন্টেন্স গুলো আপনার কাছে সহজ মনে হয়, যেটা দেখলে মনে হয় যে না আমি এগুলোর উপরে কথা বলতে পারবো, প্রেজেন্টেশন দিতে পারবো, স্পিকিং করতে পারবো, যদি এরকম মনে হয়, তাহলে সেগুলো নিয়ে সুন্দর মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করেন, এবং নেক্সট ক্লাসে যাতে আপনি আমার সামনে কনফিডেন্সের সাথে সেটা প্রেজেন্ট করতে পারেন। এইভাবে এটা করে এগোতে হবে, আপনাকে করতে হবে। এটা না করলে আপনি কখনোই পারবেন না, ডেভেলপ করতে পারবেন না। যেমন আমি যদি আপনাকে একটু বলি, আমি একটা বিষয় একটু দেখাচ্ছি, জাস্ট একটা minute, please। এই যে টপিকটা, আমি মনে করেন এটা কপি করলাম, বোঝেন? কপি করে আমি গুগলে আসলাম, এই যে জেমিনি, এই যে আমি একটু আগে এই যে আপনাদের যে ফ্রেজাল ভার্ব গুলো দেখালাম না, সেগুলো আমি সার্চ দিয়েছিলাম। এখন আমি এইখানে যদি লিখি, এই যে একটা ঘটনা, এইটার উপরে আমি এখানে লিখে দিলাম জাস্ট প্লিজ গিভ গিভ মি আ স্যাম্পল অ্যান্সার অন দিস টপিক, WITHIN, উইদিন কত দিব, 2000 ওয়ার্ডস, 200 ওয়ার্ডের ভিতরে একটা স্যাম্পল অ্যান্সার আমাকে দাও, WORDS। এটা আমি লিখে দিলাম। এবার দেখেন আমার উত্তরটা এখানে আসতেছে, ওই যে আহ, কিসের উত্তর, ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আসবে। এই অ্যান্সারটা আপনি দেখে একবার রিড আউট করেন, পড়েন। যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে আহ আপনার ইনফরমেশন লাগে। ইনফরমেশন ছাড়া কখনোই ভালোভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় না, একটা সার্টেন টপিকের উপর কথা বলা যায় না। এই যে 200 ওয়ার্ডের উপর দিচ্ছে, এই যে 200 ওয়ার্ডের উপরে,
এখন এখানে কি লেখা আছে এই 200 ওয়ার্ড, আমি যদি একটু আপনাদেরকে দেখাই বা আমরা একটু যদি এটা দেখার চেষ্টা করি, এখানে বলছে দেখেন, a memorable trip to Srimongol বলছে, one of my most memorable trip was to Srimongol, the tea capital of Bangladesh. I went there last winter with a group of my closest university friends. কি বলছে? আই, সাবজেক্টটা কে? আমি। তাহলে আপনি আপনার একটা মেমোরেবল ট্রিপকে ডেসক্রাইব করেন, তাহলে একটা সাবজেক্ট কে? আমি। এবার গিয়েছিলাম, ওয়েন, কোথায়? প্রথমে তো আপনি একটা জায়গার নাম মেনশন করছেন যে অন অফ মাই মোস্ট মেমোরেবল ট্রিপ ওয়াজ টু, কোথায় ছিল? এটা ছিল শ্রীমঙ্গল। তো এরকম আপনি এইভাবেই সেন্টেন্সের ফাংশনটা ঠিক রেখে প্লেসটাকে চেঞ্জ করেন। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আপনি প্লেসটাকে চেঞ্জ করেন। এরপরে আপনি কিভাবে কি করছিলেন, এই প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা করে দিয়েছে। দেখেন কি বলছে যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম লাস্ট উইন্টার। এটা কি? অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ গত শীতে। উইথ, কাদের সাথে? আ গ্রুপ অফ মাই ক্লোজেস্ট ইউনিভার্সিটি ফ্রেন্ডস। তাহলে এগুলো সবই এক্সটেনশনের অংশ, ভার্বের পরে যতটুকু যা আছে এভাবে আপনি বসান। আওয়ার গোল ওয়াজ, অর্থাৎ আমাদের লক্ষ্য ছিল বা আমাদের উদ্দেশ্য ছিল, টু এসকেপ দ্য বিজি সিটি লাইফ অ্যান্ড ইমার্স আওয়ার সেলফ ইন নেচার। কি বলছে দেখেন, আওয়ার গোল ওয়াজ, আর আওয়ার প্ল্যান, গোল, টার্গেট, এর মানে কি? উদ্দেশ্য। কথাটা বোঝেন? এইভাবে আপনি পড়লে কি হয়, একটা পার্টিকুলার টপিক সম্পর্কে আইডিয়া জেনারেট হয়। প্যাসেজ অ্যানালাইসিস করলে কি হয়, আপনার রিডিং স্কিলটা ডেভেলপ হয়, রাইটিং এর ফরমেশন বোঝা যায়, স্পিকিংটা কভার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সেটাকে ডেভেলপ করা যায়। যেমন এখানে এই যে একটা শব্দ আছে ইমার্স, ইমার্স, দেখেন এর মানে কি? নিমগ্ন হওয়া, গভীরভাবে একটা জিনিসের সঙ্গে জড়িয়ে যাওয়া। কি বলছে? আমাদের লক্ষ্য ছিল এসকেপ, মানে পলায়ন করা, মানে দূরে চলে আসা কি থেকে? দ্য বিজি সিটি লাইফ, অর্থাৎ ব্যস্ত শহরের জীবন থেকে একটু বাইরে বেরিয়ে আসা, অ্যান্ড ইমার্স আওয়ার সেলফ ইন নেচার, এবং নিজেদেরকে প্রকৃতির সাথে মগ্ন করা, প্রকৃতির সাথে জড়িত করা। হ্যাঁ, ডোবানো যেটাকে বলা হয়, প্রকৃতির সাথে মিশে যাওয়া। হ্যাঁ, তাহলে এইভাবে নতুন ভোকাবুলারি গুলো আপনি নিতে পারছেন। এরপর বলছে উই স্পেন্ট আওয়ার ডেইজ। স্পেন্ড এর পাস্ট ফর্ম কি? স্পেন্ট। স্পেন্ট, আমরা আমাদের দিনটা পার করেছিলাম এক্সপ্লোরিং দ্য এন্ডলেস গ্রিন টি গার্ডেন্স। হ্যাঁ, সীমাহীন চা- সবুজ চা বাগান, হ্যাঁ, এক্সপ্লোর করার মাধ্যমে। সাইক্লিং অন দ্য ওয়াইন্ডিং হিলি রোডস অ্যান্ড ট্রেকিং থ্রু দ্য ডেন্স লাওসোরা ন্যাশনাল পার্ক। লাওসোরা, তাই না? ন্যাশনাল পার্ক। তাহলে এই যে তাদের যে এক্সপিরিয়েন্স গুলোকে সে এখানে ব্যাখ্যা করছে, এই এক্সপিরিয়েন্স গুলো, এটা আপনি একবার দেখেন, দেখে আপনি পড়েন। পড়ার পর আপনার ব্রেনে কি আসতেছে, আপনার, আপনি যে জায়গাটায় ভ্রমণ করছিলেন সেই জায়গার অভিজ্ঞতাটা কি ছিল, সেইভাবে আপনি আপনার ইনফরমেশন গুলোকে বসান। আমি সেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি। সেইভাবে আপনি আপনার ইনফরমেশনটা বসান। তাহলে কি হবে? তাহলে নিজের মতো করে অ্যাকচুয়াল একটা মিনিং আপনি বের করতে পারবেন, বা একটা ইনফরমেশন আপনি গ্যাদার করতে পারবেন, নিজের ব্রেন থেকে নতুন আইডিয়া জেনারেট হবে, তাই না? তাহলে কি বলছে? সাইকেলিং অন দা ওয়াইন্ডিং হিলি রোডস, হ্যাঁ, পাহাড়ি যে রাস্তা, এন্ড ট্রেকিং থ্রু দ্য ডেন্স, ডেন্স মানে কি? ঘন, লাওয়াসরা ন্যাশনাল পার্ক। ট্রেকিং মানে কি? ওই মানে যেটা দুর্গম পথে যে যাত্রাটা করা হয় সেটার কথা বলা হচ্ছে। উই ওয়ার লাকি এনাফ টু স্পট সাম monkeys and colorful birds. Then a definite highlights was tasting the famous seven-layer tea at a local stall, a unique experience we all enjoyed, যেটা আমরা সকলে উপভোগ করেছিলাম। তাহলে এখানে এই সেন্টেন্স গুলো যদি আপনার কাছে কঠিন মনে হয়, আপনি এটাকে সহজ করে নিতে পারেন। যেমন এখানে কি বলছে, আ ডেফিনেট হাইলাইট অস, মানে প্রধান আকর্ষণ ছিল, মেইন যে নির্দিষ্ট যে আকর্ষণটা, আমাদের যে টার্গেটটা ছিল কি? টেস্ট করা। ওয়াজ টেস্টিং দ্য ফেমাস সেভেন লেয়ার, অর্থাৎ এই যে 7 লেয়ারের, 7 ধাপের যে চা, একটা লোকাল স্টল, ইউনিক এক্সপিরিয়েন্স উই অল এনজয়েড। এইভাবে এটা দিয়েছে না? এটা আপনি চেঞ্জ করেন, সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করেন। কিভাবে করবেন? আপনি এইভাবে বলেন যে উই এনজয়েড টু টেস্ট, আমরা উপভোগ করেছিলাম। টু টেস্ট মানে কি? টেস্ট করে দ্য ফেমাস সেভেন লেয়ার টি অ্যাট আ লোকাল টি স্টল, অ্যান্ড ইট ওয়াজ আ ডেফিনেট হাইলাইটস দেয়ার। বলতে পারি না?
কি বলছি জানেন? এই দেখেন, আমরা এই সেন্টেন্স গুলোকে এইভাবে সাজাতে পারি। এই যে বাক্যটা আপনি দেখছেন, এই বাক্যটাকে এইভাবে সাজানো যায়, তাহলে এটা আরো সহজ হয়। যেমন উই অল এনজয়েড কি টু টেস্ট, আমরা সকলে উপভোগ করেছিলাম। ওটাও লেখা লাগবে না, এটা বসাবো। উই অল এনজয়েড, বোঝার চেষ্টা করেন, দ্য ফেমাস 7 লেয়ার টি অ্যাট আ লোকাল টি স্টল। অ্যান্ড দেখেন এখানে এই যে ইউনিক এক্সপিরিয়েন্স, এটা আপনি অ্যান্ড দিয়ে যুক্ত করেন। অ্যান্ড ইট ওয়াজ, এবং এটা ছিল, অ্যান্ড ইট ওয়াজ এবং এটা ছিল আর ইউনিক এক্সপিরিয়েন্স। এরপর কি বলছে? আর ডেফিনেট হাইলাইটস অস, অর্থাৎ এরপর আপনি এটাও বলতে পারেন অ্যাজ ওয়েল অ্যাজ ইট ওয়াজ আওয়ার ডেফিনেট হাইলাইটস, এটা আমাদের প্রধান আকর্ষণ ছিল, প্রধান হাইলাইট ছিল। এটা যদি আপনি বাদও দিতে চান আপনি বাদ দেন, সমস্যা নেই। এই যে একটা বড় সেন্টেন্স, এটাকে আপনি এইভাবে সহজ করে কি লিখতে পারেন না? কি বললাম বলেন তো? আগে প্যাসেজটা রিড আউট করেন, করার পর যেভাবে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি নিজের মতো করে একটা প্যাসেজ তৈরি করেন, আপনি লেখেন, তাহলে আইডিয়াটাকে ডেভেলপ করা যায়। উই অল এনজয়েড দ্য ফেমাস 7 লেয়ার টি at a local tea stall and it was a unique experience. What made the trip so memorable was the perfect blend of adventure and companionship. The stunning green landscape provided a beautiful backdrop, but it was the shared laughter, the late night talks, and the feeling of complete freedom that truly made the journey special. It was, I mean, they were describing the experience there. So it was a refreshing escape that strengthened our friendship, যেটা শক্ত করে, যেটা মজবুত করে আমাদের বন্ধুত্বকে, and left me with memories I will always cherish. এখন এই যে একটা প্রেজেন্টেশন এখানে এইভাবে দিল, এভাবে আপনি একটা শর্ট প্রেজেন্টেশন তৈরি করেন, দেখেন আপনি পারেন কিনা, নিজের মতো করে চেষ্টা করেন, পারবেন। এটা কঠিন না, একটু চেষ্টা করলেই সেটা পারা যায়। তাহলে টপিকটা কি? ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ ইউ হ্যাড। আপনি যদি এই টপিকের উপরে একটা অ্যান্সার আপনি দেখছেন, সেটা যদি কঠিন মনে হয়, আপনি ওইখানে লিখে সার্চ দেন, প্লিজ গিভ মি অ্যানাদার এক্সাম্পল অ্যানাদার স্যাম্পল অ্যান্সার অন দিস টপিক, দেখবেন আরেকটা অ্যান্সার চলে আসবে, আরেকটা জায়গায় ভ্রমণের কাহিনী তারা দিয়ে দিবে। সো এইভাবে এটা দেখে, পড়ে, নতুন ওয়ার্ড গুলোকে ডেভেলপ করে, রাইটিং এর ফরমেশন গুলো দেখে নিজের মতো করে শর্টকাটে পারেন বা যেভাবে পারেন এক- একটা স্পিকিং এর মতো শোনাবে, এইভাবে একটা প্রেজেন্টেশন আপনি তৈরি করেন। দেখবেন এটা যদি নিজে একটু কাজ করা যায়, নিজের ব্রেনটাকে একটু ইনভলভ করা যায়, ইউজ করা যায়, অনেক ভালোভাবে জায়গাটাকে ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। আমি কি বোঝাতে পারলাম আপনাদের কি বললাম? আমার বইটাতে এটা দেওয়া আছে, আমি বোঝাতে পারলাম এই টপিকটার উপর। এতদিন যে টপিকগুলো আপনাদেরকে আমি দিয়েছিলাম, প্রেজেন্টেশন তৈরি করতে বলেছিলাম, সেই টপিকগুলো আপনাদের 10টা থেকে আরেকটা ক্লাস হবে, ওইটাতে আপনারা জয়েন করবেন যারা বেসিক জায়গাগুলোতে দুর্বল আছেন বা প্রবলেম ফেস করেন, কারণ বেসিকের ক্লাসগুলো অলওয়েজ ওইখানে হচ্ছে। তো আপনারা লিংক পাবেন। আহ তো যেটা কথা আমি বলছিলাম সেটা হচ্ছে, আহ এইটার উপরে আপনারা প্রেজেন্টেশন তৈরি করেন, খুব ভালোভাবে তৈরি করবেন, খুব সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার প্রবলেম হবে না। আর এটার পাশাপাশি আমি আপনাদের কিছু গ্রামারের উপরে কনসেপ্ট বা ধারণা দিব, এই টপিকটা আমি দিয়ে দিব। আর গ্রামারের উপর ধারণা দিব, গ্রামার বলতে সেখানে অ্যাডভান্স কিছু গ্রামার থাকবে যেগুলো এই স্পিকিং বা রাইটিং এর জন্য আমাদের প্রয়োজন বা দরকার। কারণ এই অ্যাডভান্স কিছু গ্রামার ক্লাসের পর আমি রাইটিং ক্লাস দেখাবো, তো তখন এটা লাগবে। আর এই স্পিকিং আমাদের রেগুলার ওয়েতে চলতে থাকবে, বাট আপনাদের একটু কাজ করতে হবে, আপনাদের ক্লাস একদিন বাদে একদিন হবে, কিন্তু আপনাদের একটু কাজ করতে হবে। আমি যে টাস্ক গুলো দিব, যে কাজগুলো দিব, রেকর্ডেড ক্লাস দেখে হোক বা নোট করে হোক, আপনার একটু করতে হবে। যেমন আগে একটা কাজ দিয়েছি কি, ফ্রেজাল ভার্ব গুলো দিয়ে এ এবং বি দিয়ে যেগুলো আছে, নতুন সেন্টেন্স আপনারা কয়টা এক্সাম্পল লেখেন, তৈরি করেন, দেখবেন ওটা ক্লিয়ার হয়ে যাবে। এই টপিকের উপরে 10 লাইন, 15 লাইন বা 20 লাইন, যে যতটুকু পারেন নিজের মতো করে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেন। ইউ হ্যাভ টু ডিসক্রাইব আ মেমোরেবল ট্রিপ দ্যাট ইউ হ্যাড। এটা হচ্ছে 2 নম্বর কথা। আরেকটা কথা, গ্রামার। গ্রামার বলতে যেমন দেখেন, এটা না, এই যে লেকচার 38 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা আপনাকে রাখতে হবে।
একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে, এটা আমরা অনেকেই বুঝি না বা পারি না। যেমন এটা যদি আমি একটু আলোচনা করে দিই আপনাদেরকে, এটার পিডিএফ আমি দিয়ে দিব, আমি যদি একটু আলোচনা করি। দেখেন কি বলছে, যে কোনো ইংরেজি বাক্য তৈরির জন্য মূলত দুটি বিষয় জানা অপরিহার্য, তা হলো ভার্ব ও সাবজেক্ট। উদাহরণস্বরূপ, সুমি স্যুপ রান্না করেছে। আচ্ছা, এই বাক্যে আমি যদি বলি সাবজেক্ট কোনটা, সুমি। ভার্ব কোনটা, রান্না করেছে, রান্না করাটা ভার্ব, স্যুপটা কি, অবজেক্ট। তাহলে সাবজেক্ট বের করার জন্য যদি প্রশ্ন করেন কে রান্না করেছে, সুমি। এবার সুমি কি করছে, রান্না করছে, তাহলে রান্না করাটা ভার্ব। তাহলে দেখেন এই বাক্যটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি, তাহলে ইংলিশটা কি হয়, যে সুমি হ্যাজ কুকড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, স্যুপ। সুমি হ্যাজ কুকড স্যুপ, সুমি স্যুপ রান্না করেছে। হ্যাঁ, এবার দেখেন কিছু কিছু ইংলিশ সেন্টেন্স আছে, সরি বাংলা বাক্য আছে যেগুলোতে ভার্ব দেখা যায় না, যেমন এই রান্না করাটা বাংলায় আমি দেখতে পাচ্ছি যেটা ভার্ব, কিন্তু এই বাক্যে আপনি কোনো ভার্ব পাবেন না। যেমন গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, একটা বড় বাক্য, বাট দ্যার ইজ নো ভার্ব। ইংলিশে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, বাট বাংলায় ভার্ব ছাড়া সেন্টেন্স থাকতে পারে। যে ধরনের বাংলা বাক্যে ভার্ব থাকে না, সেগুলো যখন ইংলিশে ট্রান্সলেট করতে হয়, বি ভার্ব গুলো ইউজ করতে হয়, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেমন মনে করেন আমি বাংলা একটা সেন্টেন্স বলছি, যে তুই এখন কোথায়, এইভাবে আমরা কথা বলি না। মনে করেন একজন আরেকজনকে, এক বন্ধু আরেক বন্ধুকে ফোন করে বলছে তুই এখন কোথায়, তাহলে তুই বা তুমি যেটাই বলি, এটা ইংরেজি কি, ইউ। এখন ইংরেজি কি, নাও। কোথায় ইংরেজি কি, হোয়ার। তো আমি যদি সাজাই তাহলে কি হবে, হোয়ার ইউ নাও। বাট এটা কি কারেক্ট সেন্টেন্স হয়েছে ইংলিশে? বাংলায় যে কয়টা ওয়ার্ড বলছি সেই কয়টা ওয়ার্ডের ইংলিশ আমি নিয়েছি, তুই, ইউ, এখন, নাও, কোথায়, হয়, তুই এখন কোথায়। বাট এটা কিন্তু হয়নি। আমার কারণ কি, এখানে কোনো ভার্ব নেই। আমি এই বাক্যটা যদি কমপ্লিট করতে চাই বা কারেক্ট করতে চাই, আমাকে লিখতে হবে ওয়ার আর ইউ নাও। ওয়ার আর ইউ নাও, আর মানে কি, থাকা বোঝাচ্ছে, যে তুমি এখন কোথায় আছো, এরকম থাকা বোঝাচ্ছে। এখন কেউ যদি বলে আমি এখন বাড়িতে, তাহলে আমি ইংরেজি আই, বাড়ি ইংরেজি হোম, এখন ইংরেজি নাও। আমি যদি বলি আই হোম নাও, আমার কি বাক্য হলো? আমি বাংলায় যে কয়টা ওয়ার্ড বললাম ইংলিশেও সেই কয়টাই বসালাম, কিন্তু আমার ইংলিশ বাক্য কিন্তু হয়নি। ইংলিশে এটা করতে গেলে আপনার ভার্ব বসাতে হবে, অর্থাৎ আই অ্যাম অ্যাট হোম। অর্থাৎ অ্যাট এটা প্রেপোজিশন, আপনি যদি বলেন আই অ্যাম হোম, এর মানে হচ্ছে আমি বাড়ি, কিন্তু আমি বাড়িতে, ওই যে একটা বিভক্তি তে কথাটার জন্য অ্যাট বসাতে হয়েছে। আর ওই অ্যাম মানে কি, থাকা। তো এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা, এগুলোকে বি ভার্ব বলা হয়। যে বাংলা সেন্টেন্সে ভার্বের উপস্থিতি দেখা যায় না, অ্যাকশন দেয় না, ভার্ব থাকে না, বাট ইংলিশে যখন সেগুলো ট্রান্সলেট করতে হয়, অবশ্যই ভার্ব বসাতে হয়। আমরা বলি না সে একজন ডাক্তার, তাহলে সে ইংরেজি কি, হি। একজন ইংরেজি কি, এ ডক্টর, তাহলে হি এ ডক্টর হবে। আমরা কি বলি, হি ইজ আ ডক্টর, অর্থাৎ ওইটা উজ্জ্ব থাকে বাংলায়। বাট ইংলিশে অবশ্যই অবশ্যই ভার্ব লিখতে হয়। তো এইরকম ভাবে এই দেখেন, গ্রামের অনেক এলাকার পানিতে আর্সেনিকের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি, এখানে কোনো ভার্ব নেই। এ বাক্যটা যখন ইংলিশে করা হয়, দ্য অ্যামাউন্ট অফ আর্সেনিক ইন ওয়াটার ইন মেনি এরিয়াস অফ ভিলেজ ইজ মোর দ্যান দ্য নর্মাল লেভেল। এই ইজটা এখানে ভার্ব, এইটা ছাড়া আর কোনো ভার্ব এখানে নেই। ঢাকা শহরের খাবারের পানির মান অত্যন্ত খারাপ, তাহলে কি খারাপ, খাবারের পানির মান, এটা মূলত আমার এখানে সাবজেক্ট। তাহলে দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার, এবার ভার্বটা কি, ইজ টু ব্যাড ইন ঢাকা সিটি, বা ঢাকা শহরের। বা এখানে টু ব্যাড না বলে এখানে এরা দিয়েছে যে ইজ ভেরি হার্মফুল, এটা আপনি যেভাবেই দেন। দ্য কোয়ালিটি অফ ড্রিঙ্কিং, এই যে ইন ঢাকা সিটি, এটা এখানে না দিয়ে এটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস, যে কোনো জায়গায় বসানো যায়, বাট এটা লাস্টে বসাবেন তাহলে সেন্টেন্সটা আরো ভালো দেখায়। সবসময় চেষ্টা করবেন সাবজেক্টের পরই ভার্ব বসানো। বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সুবিধাজনক নয়, দ্য ওয়েদার কন্ডিশন অফ বাংলাদেশ ইজ নট বা আর নট কনভিনিয়েন্ট। হ্যাঁ, তো এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোতে ভার্ব নেই, বাট ইংলিশে যখন আমি লিখছি তখন বি ভার্বের ব্যবহার করছি। কি সেটা, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তো এইগুলো আমাদের একটু বুঝতে হবে। এখন দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়গুলো কি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বিষয়গুলো হচ্ছে, একটা বাক্যের সাবজেক্ট কি হলে ভার্ব কি হবে। যেমন বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। একইভাবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। একটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা কমন রুল। যেমন সোহেল ইজ দ্য লিডার অফ আওয়ার টিম, সোহেল এটা সিঙ্গুলার সাবজেক্ট, ইজ এটা সিঙ্গুলার ভার্ব, সোহেল আমাদের দলের নেতা। আবার দ্য বয়েজ আর রানিং ইন দ্য ফিল্ড,
দ্য বয়েজ মানে ছেলেরা, প্লুরাল সাবজেক্ট আর, এটা প্লুরাল ভার্ব, ছেলেরা মাঠে দৌড়াচ্ছে, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু দেখেন এখানে কি বলছে, রুল নাম্বার 2, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তবে অক্সিলারি ভার্ব হিসাবে আর বলবে। অর্থাৎ আলাদা দুইটা সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হচ্ছে, তার মানে প্লুরাল হয়ে যাচ্ছে। তুহিন অ্যান্ড রফিক আর ওয়ার্কিং ভেরি ওয়েল। আবার কি বলছে এখানে দেখেন, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি নাউনগুলি একটি মাত্র ভাব প্রকাশ করে তখন অক্সিলারি ভার্বটি সিঙ্গুলার। মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার বা রুলস এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ রুটি এবং মাখন আমার প্রিয় খাবার, এটা একসাথে খাওয়া হয় ঐতিহ্যগতভাবে। এই জন্য সাবজেক্ট দুটো আলাদা হলেও একটা মাত্র ভাব প্রকাশ করে, এই জন্য ভার্ব সিঙ্গুলার। যেমন আমরা ভাত আর তরকারি একসাথে খাই না, তাহলে আমি যদি বলি রাইস এন্ড কারি ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট, ইজ হবে আর হবে না। আমার আলাদা দুইটা বস্তু, আলাদা দুইটা নাউন, বাট একসঙ্গে সেটাকে ইউজ করা হয় বা ব্যবহার করা হয়, অর্থাৎ আলাদা হলেও একটি মাত্র ভাব প্রকাশ করে, তখন আমার ভার্ব প্লুরাল না হয়ে সিঙ্গুলার হয়। নাউনটা প্লুরাল দেখালেও ভার্ব সিঙ্গুলার হয়, এটা হচ্ছে নিয়ম। এবার বলছে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা বাক্যের কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু কক্সবাজার, টিপু সাথে তার বন্ধু কক্সবাজার যাচ্ছে। হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স হ্যাজ অ্যাটেন্ডেড দ্য মিটিং, তিনি তার ব্যবসায়িক অংশীদারদের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন। মিস্টার আজাদ অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন হ্যাজ অ্যাটেন্ডেড দ্য পার্টি। এখানে কি বলছে দেখেন, এই ওয়ার্ড গুলো দ্বারা, অর্থাৎ এগুলো ফ্রেজাল ওয়ার্ড, যদি আলাদা দুইটা সাবজেক্ট কানেক্ট হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মানে প্রথম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। যেমন টিপু অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, টিপুর সাথে তার বন্ধুরা, এরকম সেন্টেন্সে এরকম সাবজেক্ট দেখলে আপনার মনে হবে যে ভার্ব প্লুরাল হবে, যেহেতু তার বন্ধুরা ফ্রেন্ডস, আপনার এখানে আর বসাতে ইচ্ছা করবে, কিন্তু এখানে বসবে ইজ। কেন? এই নিয়মের কারণে যে উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা কোনো বাক্যের নাউন বা প্রোনাউন যুক্ত হলে দুটি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। হি অ্যালং উইথ হিজ বিজনেস পার্টনার্স, পরবর্তী সাবজেক্টটা প্লুরাল, বাট এখানে হ্যাজ বসছে। হ্যাভ হ্যাজ এর ভিতরে হ্যাভ প্লুরাল ভার্ব, হ্যাজ সিঙ্গুলার ভার্ব। তো হ্যাজ কেন বসছে? প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার, এই জন্য। মিস্টার আজাদ অ্যাকম্পানিড বাই হিজ চিলড্রেন হ্যাজ অ্যাটেন্ড দ্য পার্টি। এবার দেখেন আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো দ্বারা আলাদা দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয় দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। বোঝার চেষ্টা করেন। আইদার হি অর হিজ ব্রাদার ইজ গিলটি, হয় সে না হয় তার ভাই দোষী। এখানে এই ওয়ার্ডগুলো দ্বারা যদি আলাদা দুইটা সাবজেক্ট যুক্ত হয় তাহলে পরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, পরবর্তী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার। নট অনলি আই বাট অলসো ইউ আর কামিং টুডে, শুধু আমি না তুমিও আজ আসছো, ইউ আছে এজন্য আর বসছে। কথাটা বোঝেন? উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু দ্বারা দুটো আলাদা সাবজেক্ট যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। মানে প্রথম সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্রথম সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। বাট নট অনলি বাট অলসো, আইদার অর, নেইদার নর, এই ওয়ার্ড গুলো দ্বারা যদি দুটি আলাদা সাবজেক্ট যুক্ত হয় তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। নেইদার রিমি নর সিমি হ্যাজ কোয়ালিফাইড ফর দ্য জব, রিমি এবং সিমির মধ্যে কেউই চাকরিতে কোয়ালিফাই করেন। এখানে দুটোই সিঙ্গুলার আছে, তো অবশ্যই হ্যাজ বসবে। এরপর দেখেন কোন সেন্টেন্স যদি জেরান্ট ইনফিনিটিভ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ জেরান্ট ইনফিনিটিভ মানে কি? শুরু হচ্ছে, শুরু মানে সেটা নাউন বা নাউন ফ্রেজ হবে, অর্থাৎ সাবজেক্টের স্থানে যে ওয়ার্ডটা থাকে সেটা তো অবশ্যই নাউন বা প্রোনাউন হয়, তাই না? তো নাউন বা নাউন ফ্রেজ হবে জেরান্ট বা ইনফিনিটিভ যদি থাকে। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, বিং অনেস্ট ইজ আ গ্রেট ভার্সো, স্মোকিং ইজ ফরবিডেন ইন দ্য পাবলিক প্লেস, টু কালেক্ট ইসলামিক বুকস, ইসলামিক বই সংগ্রহ করা আমার শখ, ইজ মাই হবি।
তাহলে এই ওয়াকিং, বিং অনেস্ট, স্মোকিং, টু কালেক্ট বা কালেক্টিং যাই বলেন না কেন, এগুলো যদি শুরুতে থাকে এর পরের ভার্বটা সিঙ্গুলার হবে, নট প্লুরাল। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মই এইটা। কোনটা জানেন? মূলত এটা বিভিন্ন এক্সামে এসে থাকে, বিসিএস, অ্যাডমিশন, ব্যাক জব। এখানে কনফিউশন মূলত কোনটা করে জানেন? মূলত এইটা করে, এমন কিছু সাবজেক্ট দেওয়া থাকে যে সাবজেক্ট গুলো দেখতে প্লুরাল, বাট নির্দিষ্ট কিছু নিয়মের কারণে ওর পরে ভার্বটা সিঙ্গুলার হবে, কিন্তু আমরা সেটা না করে ওই প্লুরাল সাবজেক্ট দেখে প্লুরাল ভার্ব বসিয়ে দেই, কিন্তু ভার্বটা মূলত হবে সিঙ্গুলার। সেটা আমরা বসাই না, সেটা আমরা বুঝতে পারি না। যারা মোটেই কিছু বোঝে না, যদি এটা কোনো এমসিকিউ কেউ সলভ করতে যায়, সবসময় অপশনে যে সিঙ্গুলার ভার্বটা থাকে সেটার উপরে যদি আপনি অ্যান্সার করেন, মোস্ট অফ দ্য অ্যান্সার কারেক্ট হয়ে যায়। এই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি বললাম? কনফিউশনটা কোথায় তৈরি করে? কিছু সেন্টেন্সের সাবজেক্ট প্লুরাল দেখা যায়, প্লুরাল দেওয়া থাকে, বাট নির্দিষ্ট কিছু নিয়মের কারণে সেগুলো সিঙ্গুলার একটা ভাব প্রকাশ করে, বা তারপরে ভার্ব যেটা সেটা সিঙ্গুলার হবে, কিন্তু আমরা মনে করি যে এখানে প্লুরাল ভার্ব হবে, বাট সেটা হয় না, হয় সিঙ্গুলার। সেই নিয়মটাই হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। যেমন দেখেন, এই যে নিউজ, পলিটিক্স, ম্যাথমেটিক্স ইত্যাদি দেখতে প্লুরাল হলেও ভার্ব সিঙ্গুলার হয়। এই যে নিউজ এস আছে, পলিটিক্স, ম্যাথমেটিক্স, দেখছেন সাবজেক্টটা দেখে মনে হচ্ছে প্লুরাল, ভার্ব প্লুরাল হবে, বাট না, এটা জাস্ট একটা সাবজেক্টের নাম, ইভেন এটা আনকাউন্টেবল নাউন, এই জন্য এদের পরে ভার্বটা সিঙ্গুলার হবে। ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, নট আর। হ্যাঁ, এই হচ্ছে নিয়ম। সাবজেক্টের হেড ওয়ার্ড যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার। হেড ওয়ার্ডস মানে কি জানেন? এই দেখেন, এই বাক্যে এতটুকুই হচ্ছে সাবজেক্টের অংশ। এখানে এই ম্যাঙ্গোজ, এটা হচ্ছে মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, এটাকে প্রি মডিফাই করছে দা, এটা প্রি মডিফায়ার অফ অ্যাডজেক্টিভ বলা হয়। আর পোস্ট মডিফাই করছে এই অফ রাজশাহী, মানে এটা প্রেপোজিশনাল, প্রেপোজিশন দিয়ে পোস্ট মডিফাই করা হচ্ছে। তো মেইন ওয়ার্ডটা কি? ম্যাঙ্গোজ। অর্থাৎ এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল, এটা সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। সো দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর পপুলার। নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ যেমন ডজেন, হান্ড্রেড, থাউজেন্ড ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। ওই যে কথাটা বললাম না, মানে এগুলো দেখলে অনেকে মনে করবে কি, মনে হয় প্লুরাল ভার্ব বসাতে হবে, বাট না, সিঙ্গুলার। অন ডজেন অফ অরেঞ্জ ইজ সাফিসিয়েন্ট, ইজ হবে, নট আ। সময় ও পরিমাণ উল্লেখ থাকলে সিঙ্গুলার ভার্ব বসে। 2 আওয়ার্স, এটা দেখে মনে হবে কি প্লুরাল, মনে হয় প্লুরাল ভার্ব বলবে, বাট না, সিঙ্গুলার। 2 আওয়ার্স ইজ রিকোয়ার্ড টু কুক দ্য রেসিপি, 2 ঘন্টা প্রয়োজন এই রেসিপিটা রান্না করতে। হ্যাঁ, পার্সেন্টেজ ও ফ্র্যাকশন থাকলে পরবর্তী নাউন অনুযায়ী ভার্ব হবে। সো এইভাবে এটার উপরে আমি আগামীকাল একটা লং ক্লাস নিব, ইন ডিটেলস এটা বোঝাবো, এখানে আরেকটা চ্যাপ্টার আছে। বাট আজকে আপনাদের এই যতটুকু ধারণা দিলাম, আমি একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, যদি কেউ পারেন নিজের মতো মতো করে একটু পড়বেন। আর আমি এই পার্টটা একটু ডিটেলসে বুঝাবো, সেটা আমি বলবো আপনাদের। বাট তার আগে আপনাদের যে কাজটা আমি দিয়েছি নেক্সট ক্লাসের জন্য, সেটা আমি কিন্তু জিজ্ঞাসা করব যে আপনারা কে কয়টা নতুন সেন্টেন্স তৈরি করতে পারছেন ফ্রেজাল ভার্ব দিয়ে, এ এবং বি থেকে, আর হচ্ছে প্রেজেন্টেশনটা কারা করতে পারছেন। জাস্ট এতটুকু একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। আর ক্লাসগুলো আমি 9টায় নিচ্ছি, যদি 9টায় সমস্যা হয় আমি না হয় নেক্সট উইক থেকে 10টায় করব, চেঞ্জ করে দিব, সমস্যা নেই। বাট আপনারা এই টাইমটা মেনটেন করে, আর যে রুটিনটা দিয়েছি রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র 9টা থেকে 10টা, এই টাইমটা মেনটেন করে একটু ক্লাসগুলো করতে থাকেন। আর একটা কথা, আমি আপনাদের নোটিশ এটা জানিয়ে দিব, আমি আগামীকাল থেকে আপনাদের কিছু পার্সোনাল সেশন নিব। এটা এক একটা ব্যাচ আলাদা আলাদা করে 4 জন, 5 জন, 7 জন করে আমি স্টুডেন্ট ডেকে ডেকে এটা নিব, যার যার ফ্রি টাইমে। এটা এটা আমি আপনাদেরকে জানাবো, এটা জানাবো, আগে থেকে আমি কিছু বলছি না। কারণ অনেকের অনেকগুলো কোশ্চেন থাকে, ক্লাসের ভিতর করতে পারেন না, উত্তর দেওয়ার সময় থাকে না। তো সেই কোশ্চেন গুলো যাতে আমি নিতে পারি, সেটা আমি কয়েকটা লাইভ ক্লাস আপনাদেরকে নিব সেভাবে পার্সোনালি, অন্য একটা টাইমে আমি এটা আপনাদেরকে বলবো। তো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।